হাওড়া মেট্রো স্টেশন বোধহয় মেট্রোর এই মুহূর্তে সবচেয়ে জনবহুল, সবচেয়ে বেশি ভিড় এই মেট্রো স্টেশনে। সেখানেই ৪৫ মিনিট বিনা চিকিৎসায় থেকে এক যাত্রীর মৃত্যুর অভিযোগ উঠল। চিকিৎসা পাননি, ৪৫ মিনিট ধরে তিনি অসুস্থ বোধ করছেন, কিন্তু কোনো রকম চিকিৎসা মেলেনি, সহযাত্রীরা অভিযোগ করছেন। হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু চিকিৎসার কোনো উপায় মিলল না। দেবাশিস রয়েছে আমার সঙ্গে সরাসরি। দেবাশিসের সঙ্গে কথা বলবো, তবে ওই যাত্রী, তার যে বন্ধু সঙ্গে ছিলেন, তার বক্তব্য একবার শুনবো। ৯:৩৫ নাগাদ আমি যখন মেট্রো ধরার জন্য নিচের লিফটের কাছাকাছি পৌঁছেছি, দেখলাম বিশ্বজিৎ পাকরাশি, যে কিনা আমাদের WBA-CTCL এর একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাকে দেখছি পড়ে আছে, প্রায় সেন্সলেস। তাকে কিছু সহযাত্রী জল টল দিচ্ছে, ধাক্কা টাক্কা দিলাম, দেখলাম কোনো সেন্স নেই। তখন আমার মনে হলো যে হয়তো বা স্ট্রোক হয়েছে। তা আমি চেঁচামেচি করলাম যে আপনাদের মেডিকেল কে অ্যাসিস্ট্যান্স আছে, তাদেরকে নিয়ে আসুন। মুখ চাওয়াচাবি, কেউ নেই। ডাক্তার এসে ফার্স্ট ওদের যে টেস্ট থাকে সেটা করেই বললো যে ব্রড ডেথ। একদম টোটাল নেগলিজেন্সি। রাজ্য বিদ্যুৎ পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, ৪৫ মিনিট বিনা চিকিৎসায় পড়ে থেকে মৃত্যু অভিযোগ উঠছে। দেবাশিস আছে আমার সঙ্গে। দেবাশিস, শোনা যাচ্ছে? দেবাশিস, কি হয়েছিল ওর? ৪৫ মিনিট ধরে কি চেষ্টা করা হয়েছে তার চিকিৎসার জন্য? দেখো, তারই যে সহকর্মী যারা প্রত্যেক দিন একসাথে তারা অফিসে যায়, তাদের যেটা দাবি, যখন তিনি ত্রিবেণী থেকে বাড়ি থেকে ট্রেনে করে আছেন হাওড়া, এবং হাওড়া স্টেশনে মেট্রো করে সেখান থেকে করুণাময়ী যান। যখন আজকে তিনি হাওড়া মেট্রো স্টেশনে ঢুকেছে ভিতরে, যখন ট্রেন ধরার আগে যে লিফটের অংশ, লিফটের পাশে তাকে হঠাৎ করে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় সহকর্মীরা। তখনই তাকে, কিন্তু যেটা অভিযোগ, প্রায় 10 মিনিট সেখানে পড়ে থাকলেও রেলের কোনো রেলের কোনো কর্মী, রেলের RPF থেকে শুরু করে কেউ তার পাশে যায়নি। তারা যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে, তখন কিন্তু সেখানে RPF ছুটে আসে হাওড়া স্টেশনে কর্তব্যরত রেল কর্মীরা। কিন্তু বারবার করে তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা অনুরোধ করা হয়। RPFরা তরফ থেকে কোনো রকম সাড়া তারা পায়নি। শুধুমাত্র তাই নয়, চিকিৎসা যেমন পাওয়া যায়নি, চিকিৎসক যেমন আসেনি, তারপরে চিৎকার চেঁচামেচি করতে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে অক্সিজেনের ব্যবস্থা করা হয়। সেখানে অক্সিজেনের মাস্ক নেই বলে অভিযোগ, কার্যত তাকে অক্সিজেন দিতে পারেনি। এমনকি CRP, তার যখন হার্ট অ্যাটাক হতে পারে, তাটা চিন্তা ভাবনা করে CRP দিতে হবে, সেটাও তারা দিতে পারেনি। কার্যত ৪৫ মিনিট পর তাকে অচৈতন্য অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং তারপরে যে অভিযোগটা ওঠে এই মেট্রো স্টেশন, অর্থাৎ হাওড়া মেট্রো স্টেশন মেট্রো কর্মীদের বিরুদ্ধে, যে কোনো রকম কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। এর আগেও কিন্তু একই ধরনের অভিযোগ উঠেছিল হাওড়া ময়দান মেট্রো স্টেশন, সেখানেও কিন্তু কোনো রকম, কয়েকদিন আগে একজন অসুস্থ হয়, তাকে কোনো রকম চিকিৎসা দেওয়া যায়নি। ফলে মেট্রো স্টেশনগুলিতে কোনো যে চিকিৎসা পরিষেবা তা যে নেই তা পরিষ্কার। কয়েকদিন আগে সালকিয়ার এক বাসিন্দা ধর্মতলায় তার হাত কেটে যায়, কিন্তু তারপরেও কোনো রকম চিকিৎসা ব্যবস্থা পায়নি। ফলে একের পর এক অভিযোগ। এই যে আগের দিনের ঘটনা এবং বেশ কয়েকটা ঘটনা পর বললে, এবং সেই ঘটনার পর আজকের নতুন ঘটনা, এই যে চিকিৎসা একটা ভীষণ জরুরি প্রয়োজন, যেটা যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তার একটা অন্যতম দিক, সেই চিকিৎসার কোনো ব্যবস্থা যে নেই, তা নিয়ে রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য রয়েছে? দেখো, এখনো পর্যন্ত মেট্রোর তরফ থেকে কোনো বক্তব্য পেশ করা হয়নি। তাদের তরফ থেকে পুরো বিষয়টি, অর্থাৎ হাওড়া মেট্রো স্টেশনে যখন যোগাযোগ করেছি, তারা একটাই দাবি, তারা পুরো বিষয়টি ঘটনা খতিয়ে দেখছে। কারা সেই সময় কর্তব্যরত ছিল তাদেরকে কথাবার্তা বা তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তাদের দাবি, যেহেতু হাওড়া হাসপাতাল বা এই হাসপাতাল সামনাসামনি রয়েছে, সেক্ষেত্রে তাদের পক্ষে কিছু করার নেই হাসপাতাল নিয়ে যাওয়া ছাড়া। ধন্যবাদ দেবাশিস। এই মেট্রোরই আরো একটি খবর আমরা গতকাল দেখিয়েছিলাম শনিবার থেকে বিভিন্ন মেট্রো স্টেশন, এই যেমন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এই যে ডিসপ্লে বোর্ড, আপনি স্টেশনে ঢুকলে যে ডিসপ্লে বোর্ড দেখবেন, সেই ডিসপ্লে বোর্ডে কোন ট্রেন কখন আসছে, কোথায় যাচ্ছে, সবকিছু লেখা থাকে, কিন্তু ফাঁকা। ঠিক এরকমই আরো কয়েকটা মেট্রো স্টেশন, লাগাতার সবকটা মেট্রো স্টেশনের ছবি কাল আমরা দিনভর দেখাই। কিন্তু আজ মঙ্গলবার দেখা গেল মেট্রো স্টেশনে ডিজিটাল বোর্ড ফিরল, ডিসপ্লে বোর্ড ফিরল, এবং এবার দেখা যাচ্ছে
ব্লু লাইনে যে ডিসপ্লে বোর্ড বন্ধ ছিল শনিবার থেকে আজ দেখা যাচ্ছে সেই ডিসপ্লে বোর্ডে সময় ফিরে এসেছে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে সময়। যাত্রীরা বলছিলেন, যাত্রীরা অভিযোগ করছিলেন আসলে নিজেদের গলদ ঢাকতে, গাফিলতি ঢাকতে সময় ট্রেন চালাতে পারবেন না, সেই জন্যই কি ডিসপ্লে বোর্ড বন্ধ করে রেখেছেন। ডিসপ্লে বোর্ড থাকলে তো বিভ্রান্তি হবে, কারণ এক সময় দেওয়া থাকবে আর এক সময় ট্রেন আসবে। আজ যাত্রীরা কি বলছেন ডিসপ্লে বোর্ড ফেরার পর, শোনা যাক। চরম ভোগান্তি। ওই আগে কবি সুভাষের আগে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, ট্রেনের টাইমের কোনো ব্যাপার নেই, বোর্ডে তো কোনো টাইমের ইয়েই আসছে না। আজ থেকে আবার চালু করেছে, দুদিন তো বন্ধ হয়েছিল। একটু লেটে চলছে, তো অসুবিধা হয় নিশ্চয়ই। তা তো হয় আগের মতো কি আর আছে মেট্রো? না, আগের মতো নেই। লেট হয় কিন্তু ধীর স্থির হয়ে গেছে, আগের মতন সেরকম মানে ইয়েটা নেই, সার্ভিসটা সেরকম ভালো নেই। রোজই ম্যাক্সিমাম লেট হচ্ছে, টাইমে আসছে না, ঠিক মতো টাইমে আসছে না, সার্ভিসটা সেরকম আগের মতন নেই, আগে যেরকম অ্যাভেলেবেল ছিল। কোনো ঠিক নেই, মানে দেখাচ্ছে এক, তারপরে 5-6 মিনিট পরে গাড়ি আসছে। সেকশনে একদমই সময় চলছে না? না, একদম সময় চলছে না। অর্থাৎ মেট্রোর ডিসপ্লে বোর্ড তো ফিরলো, ডিসপ্লে বোর্ডের সময় ফিরলো, কিন্তু ঠিক সময় মেট্রো সপ্তাহের দ্বিতীয় দিন আজ না, সেটা এখনো মিলল না। মেট্রোর খবরে আমাদের নজর থাকবে। এরপর যাদবপুরের পড়ুয়া মৃত্যুর খবরে নজর রাখা যাক, কারণ পড়ুয়া মৃত্যুর ঘটনায় গতকালই ওই পড়ুয়ার মা বাবা তারা পুলিশে কমপ্লেন করেন এবং তারপর খুনের মামলা রুজু করে তদন্ত করছে যাদবপুর থানার পুলিশ। তো সেই তদন্ত কিভাবে হচ্ছে, আজ যাদবপুরের প্লেস অফ অকারেন্স দেখতে গিয়েছিলেন তদন্তকারীরা। আমার সঙ্গে অমিত রয়েছেন সরাসরি, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কিভাবে কাজ করছে গোয়েন্দা বিভাগ? দেখো, হোমিসাইড শাখা ইতিমধ্যেই তদন্তভার হাতে নিয়েছে এবং আজকে ইতিমধ্যেই সমস্ত কেস ডায়েরি যাদবপুর থানার তরফে তুলে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার হাতে। আজকে অ্যাডিশনাল সিপি2 গোয়েন্দা প্রধান এবং ডিসি এসএসডি বিদিশা কালিতা সহ তদন্তকারী অফিসারেরা, হোমিসাইড অফিসারেরা ঘটনাস্থল আবারও পরিদর্শনে গিয়েছিলেন। যে জায়গায় পড়ে গিয়েছিলেন, অর্থাৎ জলাশয়ের যে অংশে পড়ে গিয়েছিলেন ওই তরুণী, সেই জলাশয়ের গভীরতা আজও মাপা হয়েছে তদন্তকারী অফিসারদের তরফে। এবং জানিয়ে রাখবো, রবিবার দিন ফরেন্সিক এক্সপার্টরা সেই গভীরতা পরিমাপ করেছেন। যিনি অটোপসি সার্জন, যিনি ময়নাতদন্ত করেছেন, তিনি পরিমাপ করেছেন, কারণ রহস্য কোথাও গিয়ে কিভাবে পড়ে গেলেন সেই জায়গাতে রয়েছে। সেক্ষেত্রে জলের গভীরতা কত, পাড়ের যে অংশ সেখানে গভীরতা কত, ভেতরের দিকে যেখানে পড়েছিলেন উপর হয়ে এখনো পর্যন্ত যেটা পাওয়া যায় সেখানে গভীরতা কত, সেই অবস্থায় পড়ে গেলে কি জলে ডুবে মৃত্যু হয়, সেইগুলো এক্সামিন করছেন। এবং পরিবারের তরফে যেহেতু খুনের অভিযোগ আনা হচ্ছে, তারা সন্দেহ প্রকাশ করছেন তার মা বাবা কেউ বা কারা তাদের মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়ে থাকতে পারে। সেই জায়গার তদন্ত করতে গিয়ে বেশ কিছু দিক এক্সামিন করা হচ্ছে বা তদন্ত করা হচ্ছে পুলিশের তরফে। সেক্ষেত্রে ঘটনাস্থল যেমন পরিদর্শন করা, একই সঙ্গে যিনি অটোপসি করছেন অর্থাৎ যিনি ময়নাতদন্ত করেছেন তার ওপিনিয়ন যেমন এক্সামিন করা, তার ওপিনিয়ন যেমন নেওয়া হবে, তার সাথে কথা বলা হবে পুলিশের তরফে, বা কথা বলবেন গোয়েন্দারা, কথা বলা হবে কেপিসি হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, প্রথম যে ডক্টর তাকে দেখে মৃত ঘোষণা করেছেন তার স্টেটমেন্ট নেওয়া হবে। এছাড়া যে 3 জন পড়ুয়া যারা প্রথম দেখেছিলেন অনামিকাকে পড়ে থাকতে, তাদের স্টেটমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। যিনি রেস্কিউ করেছিলেন, উদ্ধার করেছিলেন, কিভাবে উদ্ধার করা হয়েছিল। এছাড়া ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হবে, যখন ওই তরুণী হেঁটে আসছিলেন গতিবিধি কেমন ছিল, তার হাঁটার মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল কিনা, এইগুলো যেমন এক্সামিন করা হবে। একই সঙ্গে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, নিরাপত্তা রক্ষী ওই দিন রাতে, তাদের বয়ানও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে। ধন্যবাদ অমিত, ধন্যবাদ।